নিত্য সমাস। এখন এই যে নিত্য সমাস, এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। নিত্য সমাস কাকে বলে আগে জানতে হবে। মানে যার কোনো বিগ্রহ বাক্য হয় না, যার পরিবর্তন মানে একদমই তাই। মানে সমাস মানে সেটা বৃত্তি, সমাস মানে এক প্রকার বৃত্তি, আর বৃত্তি থাকা মানে সেখানে বিগ্রহ থাকবে, কারণ বিগ্রহ ছাড়া বৃত্তির অর্থ বোঝা কঠিন, তাই না? সেজন্যই বলা হয় যে বৃত্তি অর্থাববোধকম বাক্যম বিগ্রহ, এরকম বলা হয়েছিল। বৃত্তি অর্থাববোধকম বাক্যম বিগ্রহ এরকম বলা হয়েছিল। তার মানে সমাস হচ্ছে এক প্রকার বৃত্তি, বৃত্তির অর্থ বোঝার জন্য বিগ্রহ প্রয়োজন। কিন্তু এই নিত্য সমাসে কি হয়, নিত্য সমাসবদ্ধ যে পদ, নিত্য সমাস বিশিষ্ট যে পদ, মানে যেগুলো সমাসবদ্ধ পদ বলতে পারো, ঠিক আছে? নিত্য সমাস বিশিষ্ট যে পদ, সেই পদগুলোর কোনো বিগ্রহ হয় না। যে সমাসের কোনো বিগ্রহ বাক্য হয় না তাকে বলে নিত্য সমাস। যে সমাসের কোনো বিগ্রহ বাক্য হয় না তাকে বলে নিত্য সমাস, ঠিক আছে? এখন এই নিত্য সমাস কয় প্রকার, যদি এখন প্রশ্ন করা হয় যে নিত্য সমাস কয় প্রকার? 2 প্রকার, শপথ বিগ্রহ আর অশপথ বিগ্রহ। এই নিত্য সমাস 2 প্রকার। একটা হচ্ছে অবিগ্রহ, মানে যার কোনো বিগ্রহ বাক্যই হয় না। যার কোনো বিগ্রহই হয় না, অবিগ্রহ। আর একটা হচ্ছে অশ্বপদ বিগ্রহ। একটা হচ্ছে অবিগ্রহ, মানে যার কোনো বিগ্রহ হয় না। আর একটা হচ্ছে অশ্বপদ বিগ্রহ, মানে অশ্বপদ বিগ্রহ মানে কি, অশ্বপদ বিগ্রহ বলতে কি না, আচ্ছা অবিগ্রহ মানে কি? যার বিগ্রহ হয় না। যার বিগ্রহ বাক্য হয় না তাকে বলে অবিগ্রহ। আর অশ্বপদ বিগ্রহ কাকে বলে? অশ্বপদ বিগ্রহ হচ্ছে যে যে বিগ্রহ বাক্যে, যে বিগ্রহ বাক্যে সমসমান পদগুলি বা একটি পদ সমাসবদ্ধ পদ বহির্ভূত হয় তাকে বলে অশ্বপদ বিগ্রহ। অশ্বপদ বিগ্রহ যদি বলা হয়, ধরো যে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, যে রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষঃ, স্বপদ বিগ্রহ তাকেই বলে এই যে সমাসে
যে সমাসবদ্ধ যে পদ, সমাসবদ্ধ যে পদ মানে রাজপুরুষঃ, সমাসবদ্ধ যে পদ মানে রাজপুরুষঃ। এই সমাসবদ্ধ পদে যে পদগুলো আছে মানে রাজ এবং পুরুষ, তাহলে কি বললাম যে সমাসবদ্ধ পদে যে পদগুলো সাধারণ দৃষ্টিতে উপলব্ধ দেখা যাচ্ছে রাজ এবং পুরুষ, এই পদগুলোই যদি বিগ্রহে বাক্যে থাকে, এই পদগুলোই যদি বিগ্রহ বাক্যে থাকে তাহলে সেটা হবে স্বপদ বিগ্রহ। স্বপদ মানে মানে এই বৃত্তি বা সমাসবদ্ধ পদটা সে বলবে দেখো স্ব মানে নিজে, স্ব মানে কি নিজে, মানে আমার নিজের মধ্যে যে পদগুলো আছে সেই পদের দ্বারাই আমি বিগ্রহ সাজিয়েছি। স্ব মানে মানে স্বপদ, স্ব মানে নিজে, পদ মানে পদ, মানে আমার নিজের মধ্যে যে পদগুলো আছে সেই পদের দ্বারাই তুমি বিগ্রহ বাক্য আমি তৈরি করতে পারছি, তাই এটা হচ্ছে স্বপদ বিগ্রহ। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ আর যেখানে যেখানে এই অশ্বপদ কোথায় হয়, যেখানে বিগ্রহ বাক্যে যে সমস্যমান পদগুলো থাকে সেই সমস্যমান পদগুলির মধ্যে একটি অথবা একাধিক যদি এক অথবা একাধিক যদি ওই সমাসবদ্ধ যে পদ তার থেকে বহির্ভূত হয় সেখানে হয় অশ্বপদ বিগ্রহ। এখন এই অশ্বপদ বিগ্রহ এর একটা উদাহরণ আমি বলতে পারি। তোমরা একটা সূত্র পড়েছিলে, প্রথমা বিধায়ক সূত্র কি? প্রথমা বিধায়ক সূত্র কি? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথমা। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। দেখো প্রাতিপদী প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এটা ছিল সূত্রটা, তাই তো? এখানে সমাসটা কিরকম হবে দেখো, প্রাতিপদিকশ্চ বা প্রাতিপদিকার্থশ্চ, প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ ইতি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি। এখানে কোন সমাস হলো? প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি, কোন সমাস হলো এখানে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, একদম দ্বন্দ্ব সমাস। প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি দ্বন্দ্ব সমাস ইতি দ্বন্দ্ব সমাস। পরবর্তী স্টেপটা হচ্ছে এইরকম যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি এব, এটা হচ্ছে বিগ্রহ। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রম, এটা সমাসবদ্ধ পদ, আগেরটা বিগ্রহ। দেখো সমাসবদ্ধ পদে একটা মাত্র পদ চলে এসছে, এই মাত্র পদটা কি বিগ্রহে আছে?
এই মাত্র পদটা কি বিগ্রহেতে আছে, হ্যাঁ কি না? না। নেই। তাহলে কি বলা হলো, যে দেখো সমাসবদ্ধ পদ হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রম। এটা হচ্ছে এখানে, এটা হলো এখানে কি না, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদে একটা মাত্রম পদ আছে। এই মাত্রম পদটা কি বিগ্রহ বাক্য আছে? বিগ্রহ বাক্যে নেই, সেখানে এবো আছে। তাহলে এখানে দেখো এরকম করে এটাকে ইয়ে করো, মানে কম্পেয়ার করো, যে রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষঃ। দেখো এই যে সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে, ঠিক আছে, রাজপুরুষঃ, এই সমাসবদ্ধ পদে যে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সেই পদ দিয়েই বিগ্রহ বাক্য তৈরি হয়েছে। হয়েছে হ্যাঁ কি না? যে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সেই পদ দিয়েই বিগ্রহ বাক্য তৈরি হয়েছে। কিন্তু তাহলে এইটা সমাসবদ্ধ পদ, তাহলে এখানে যে যে পদগুলো আছে সেই সেই পদ দিয়েই এই বিগ্রহ বাক্যটা তৈরি হওয়ার কথা ছিল। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যালো? স্যার। তাহলে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এখন এই যে রাজপুরুষঃ, এই সমাসবদ্ধ পদটা এ বলবে দেখো আমার মধ্যে যা যা পদ আছে সেই সেই পদ দিয়েই বিগ্রহ বাক্য তৈরি করা হয়েছে, তাই এটা যে স্বপদ বিগ্রহ। আর এ বলবে যে আমার মধ্যে যে যে পদগুলো আছে সেই পদ দিয়ে কিন্তু বিগ্রহ বাক্য হয়নি, বিগ্রহ বাক্যে অন্য পদ পাওয়া যাচ্ছে আর সমাসবদ্ধ পদে অন্য পদ পাওয়া যাচ্ছে, তাই এটা আপনি বলতে পারেন অশ্বপদ বিগ্রহ। মানে আমার নিজের পদ পদ দ্বারা এখানে বিগ্রহ বাক্য তৈরি করা হয়নি, আমার নিজের পদ দ্বারা এখানে বিগ্রহ বাক্য তৈরি করা হয়নি, তাই অশ্বপদ বিগ্রহ। ক্লিয়ার? বোঝা গেল? আর কিছু জানার আছে? বোঝা গেল কি বললাম? ধরো আর একটা উদাহরণ যদি বলা হয় এরকম, যে এরকম বলে না যে দেশান্তর, অন্যঃ দেশঃ দেশান্তরম, অন্যঃ দেশঃ। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর ওটা হলো বিগ্রহ। তাহলে দেখো দেশান্তরম এই সমাসবদ্ধ পদ, এখানে একটা অন্তর শব্দ আছে, অন্তর। আর যে বিগ্রহ সেখানে হচ্ছে অন্য দেশ, মানে বিগ্রহের যে দেশ, এই পদটা মানে বিগ্রহের মধ্যে দুটো পদ আছে, একটা অন্যঃ একটা দেশঃ। সেই যে দেশ, দেশঃ এই পদটা সমাসবদ্ধ পদের মধ্যে দেখা যাচ্ছে, মানে বৃত্তিতে দেখা যাচ্ছে। কিন্তু আরেকটা পদ যে আছে অন্যঃ, এই পদটা কিন্তু বৃত্তিতে উপলব্ধ নয়। বোঝা গেল? বা বলতে পারো যে বৃত্তির মধ্যে, মানে যে সমাসবদ্ধ পদের মধ্যে যে পদগুলো দেখতে পাচ্ছি দেশ এবং অন্তর, সমাসবদ্ধ পদের মধ্যে যে পদগুলো দেখতে পাচ্ছি, সমাসবদ্ধ যে পদ বা বৃত্তি, এই উভয়ের মধ্যে আমরা যে পদগুলো সাধারণ দৃষ্টিতে উপলব্ধ করছি সেখানে দুটো পদ আছে দেশ এবং অন্তর। ওই দুটো পদ দ্বারাই কিন্তু আমাদের বিগ্রহ বাক্য তৈরি হয়নি।
ওই দুটো পদ দ্বারাই কিন্তু বিগ্রহ বাক্য তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে বিগ্রহ বাক্য তৈরি করতে গিয়ে অন্য একটা পদের আবিষ্কার করা হয়েছে, অন্য একটা পদকে নিয়ে আসা হয়েছে, তাই এইগুলোকে বলা হয় অশ্বপদ বিগ্রহ। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? এখন যদি বলা হয় যে নিত্য সমাস, নিত্য সমাসের তেমন উদাহরণ পাওয়া যায় না, দু একটা পাওয়া যায়। ঠিক আছে, অবিগ্রহ নিত্য সমাস, অবিগ্রহ নিত্য সমাস। ঠিক আছে, উদাহরণ কি? কৃষ্ণ সর্প, উদাহরণ হচ্ছে কৃষ্ণ সর্প। ঠিক আছে, কৃষ্ণ সর্প এর অর্থ হচ্ছে কি? কেউটে সাপ। কেউটে সাপ। ঠিক আছে, কৃষ্ণ সর্প মানে হলো কেউটে সাপ। এখন এই যে কৃষ্ণ সর্প, এটাকে তুমি যদি এর বিগ্রহ করে দাও না, তাহলে কি হবে? মানে কোথায় অর্থ পার্থক্য আসবে দেখাচ্ছি। এটাকে বিগ্রহ করা যাবে যদি বিগ্রহ করা হয়, তাহলে কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, এই যে বলা হলো, তাহলে এখানে কৃষ্ণ পদের অর্থ কি? কালো। কৃষ্ণ পদের অর্থ কালো, আর সর্প মানে সাপ। তার মানে যখনই আমি এটাকে বিগ্রহ বাক্য করব, তখনই কি অর্থ হবে? কৃষ্ণ মানে কালো, সর্প মানে সাপ। তখন যে কোনো সাপকে বোঝাবে। যে সাপটা কালো, যে সর্প কালো, তাকেই কৃষ্ণ সর্প পদের দ্বারা বোঝাবে। আবারও বলছি, যখন আমি এটাকে বিগ্রহ করব, তখন বিগ্রহ হবে কৃষ্ণ সর্প। ঠিক আছে, কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। কিন্তু যখনই বিগ্রহ করে আমি অর্থ পাবো, তখন যত সব কালো রঙের সাপ আছে, সমস্ত সাপকেই এই কৃষ্ণ সর্প এই পদের দ্বারা বোঝাবে। তার মানে কি? কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ সর্প এই পদটার অর্থ হচ্ছে কেউটে সাপ। মানে কৃষ্ণ সর্প বললে কেউটে সাপকে বলা হয়, এবং তখন কিন্তু এটার বিগ্রহ করা চলে না, কারণ কৃষ্ণ সর্প এটার
মূল অর্থ হচ্ছে কেউটে সাপ। যখনই বিগ্রহ করব তখনই অর্থ হবে কালো রঙের সাপ। তাহলে কালো রঙের সাপ কেবলমাত্র কেউটে সাপ নয়, তখন আরো অনেক সাপ এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, আরো অনেক রকমের সাপ এর মধ্যে চলে আসবে। তখন আর কেবলমাত্র কেউটে সাপ এরকম অর্থ পাবো না, কিন্তু তখন যত সমস্ত কালো রঙের সাপ তখন সব এর মধ্যে চলে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যদি বলা হয় পঙ্কজ, পঙ্কজ মানে কি? পদ্ম ফুল। দেখো, পঙ্কজ এর অর্থ পদ্ম, এটা হচ্ছে প্রসিদ্ধ। কিন্তু পঙ্কজ এর অর্থ যে পদ্ম, এটা প্রসিদ্ধ। পঙ্কজ শব্দের অর্থ যে পদ্ম, এটা প্রসিদ্ধ। এটা কিন্তু প্রসিদ্ধ, ঠিক আছে। এখন ধরো এটাকে বিগ্রহ করছি, ঠিক আছে, বিগ্রহ। পঙ্কে জায়তে যত তৎ, পঙ্কে জায়তে যত তৎ, তাহলে সেটাও পঙ্কজ। তাহলে এই যে পঙ্কে জায়তে যত তৎ, এটা বললে কি আর শুধুমাত্র পদ্মকে বোঝাবে? এটা বললে কি কেবলমাত্র আর পদ্মকে বোঝাবে? না, বাকি সবই যেগুলো পাকে জন্মায় সবকিছুকেই বোঝাবে। এইরূপ যখনই বিগ্রহ করা হবে তখনই পাকে যা যা জন্মায় তারাই পঙ্কজ পদের দ্বারা বোঝাবে। এইরূপ যখন বিগ্রহ করা হবে তখনই পাকে যা যা জন্মায় তারাই পঙ্কজ পদের দ্বারা বোঝাবে। অর্থাৎ পদ্মও যেমন পঙ্কে জন্মায়, তেমনি অনেক কীট পতঙ্গ এরাও পাকে জন্মায়। তাহলে পঙ্কজ পদের দ্বারা পদ্মের যেমন বোধ হবে, তেমনি কীট পতঙ্গেরও বোধ হবে। দেখো, যখন আমি বিগ্রহ করব তখন কিন্তু আর কেবলমাত্র যে প্রসিদ্ধ অর্থ ওটা থাকবে না, তখন প্রসিদ্ধ অর্থও থাকবে, তার সঙ্গে আরো অন্যান্য অর্থ কিছু চলে আসবে। কিন্তু যখন আমি ওটাকে বিগ্রহ করব না, ওটাকে অব্যুৎপন্ন শব্দ ধরবো, ঠিক আছে, ওটাকে অব্যুৎপন্ন শব্দ ধরবো, তখন কিন্তু আর ওই যে বাহ্যিক যে অর্থগুলো সেইগুলো কিন্তু আসবে না। দেখো, বোঝা গেল হ্যাঁ কিনা? কি বললাম, বোঝা গেল? স্মৃতি, কি বললাম বোঝা গেল না? পর্ণা, বোঝা গেছে? সুরজিতা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। হুম। তার মানে কি হলো, এখানে যখন কৃষ্ণ সর্প বলবো তখন কেউটে সাপ, কেউটে সাপও কিন্তু কালো। যখন এটাকে আমি অবিগ্রহ ধরবো, অবিগ্রহ, কৃষ্ণ সর্প পদটাকে আমি যখন অবিগ্রহ ধরবো, তখন কৃষ্ণ সর্প এই পদের দ্বারা, কৃষ্ণ সর্প এই পদের দ্বারা কেউটে সাপকে বোঝাবে। কেউটে সাপ কিন্তু কালো। যখনই বিগ্রহ করব তখন কৃষ্ণ সর্প মানে
কালো সাপ, এর দ্বারা যে কোনো কালো সাপকেই বোঝানো যেতে পারে। তাহলে কি হলো, কৃষ্ণঃ সর্পঃ এটা যখন বললাম তখন কালো সাপ তো বোঝালো, ওই কালো সাপ এর দ্বারা কেউটে সাপও গ্রহণ হয়ে গেল, এর দ্বারা আরো অন্যান্য যে সাপ যারা কালো রঙের তাদেরও গ্রহণ হলো। ঠিক এখানে পঙ্কজ বললে পদ্ম, কেবলমাত্র পদ্ম। যখনই বললাম পঙ্কে জায়তে যত্তৎ পঙ্কজম, তখন পদ্মের যেমন গ্রহণ হলো, তেমনি পঙ্কে জাত যে আরো অন্যান্য কিছু কীট পতঙ্গ, হ্যাঁ, সাপ ব্যাং, শ্যাওলা ছত্রাক, তাদেরও গ্রহণ হয়ে গেল। তার মানে যেগুলো এখানে তাৎপর্য বুঝতে হবে, এখানে তাৎপর্য বুঝতে হবে। দেখো কিরকম, দেখো ধরো ধরো স্মৃতি এবং সুরচিতা রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে একটা কেউটে সাপ। তখন স্মৃতি বলছে সুরচিতে পশ্যতু পশ্যতু বা পশ্যে পশ্য কৃষ্ণ সর্পঃ গচ্ছতি। আবারও বলছি, তোমরা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিলে, সামনে দিয়ে একটা কেউটে সাপ পেরিয়ে যাচ্ছে, তখন স্মৃতি বলছে সুরচিতে পশ্য পশ্য কৃষ্ণ সর্পঃ গচ্ছতি। তাহলে এই যে কেউটে সাপটাকে দেখে স্মৃতি প্রয়োগ করলো যে কৃষ্ণ সর্পঃ গচ্ছতি। তাহলে এখানে এই যে কৃষ্ণ সর্প পদটা স্বপদ বিগ্রহ, সরি নিত্য সমাস নাকি অনিত্য সমাস, মানে অবিগ্রহের উদাহরণ নাকি সবিগ্রহের উদাহরণ? কি বললাম বোঝা গেল না? প্রশ্ন বোঝা গেল না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কি বললাম বোঝা গেল না? প্রশ্নটাই বোঝা গেল না? না বোঝা গেল না, একটু আরেকবার বলুন। আমি বলতে চাইছি, ধরো তুমি আর সুরজিতা রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে? স্মৃতি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তখন তোমার সামনে দিয়ে একটা কেউটে সাপ পেরিয়ে যাচ্ছে, তখন তুমি সুরজিতাকে বলছো যে সুরজিতে পশ্য পশ্য, দেখো দেখো কৃষ্ণ সর্পঃ গচ্ছতি, কৃষ্ণ সর্পঃ গচ্ছতি। তখন এই যে কৃষ্ণ সর্প পদটা অবিগ্রহ বিশিষ্ট নাকি বিগ্রহ বিশিষ্ট, কোনটা ধরবো? সুরজিতা কি অ্যান্সার হবে? বিগ্রহ বিশিষ্ট। বিগ্রহ বিশিষ্ট। সুজাতা কি অ্যান্সার হবে? বিগ্রহ অবিগ্রহ নিত্য সমাস। হ্যাঁ, অবিগ্রহ নিত্য সমাস হবে তো। আওয়াজটা কিসের হয়? হুম, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? অল ক্রিস্টাল ক্লিয়ার। হুম, আচ্ছা। পর্ণা কি অ্যান্সার হবে? অবিগ্রহ না সবিগ্রহ? পর্ণা আছো? অবিগ্রহই তো হয়। অবিগ্রহ হবে। যদি সবিগ্রহ ধরা হয় তাহলে কি হতো? কৃষ্ণ সর্প হতো। হ্যাঁ, এমনিতেও কৃষ্ণ সর্প বলেছে, স্মৃতি বলেছে পশ্য পশ্য কৃষ্ণ সর্পঃ গচ্ছতি, এবং সামনে দিয়ে যাচ্ছিল কেউটে সাপ। তাহলে
যেহেতু কেউটে সাপটা মেনশন করা আছে, মানে কেউটে সাপ যাচ্ছে, সেই জন্য এখানে অবিগ্রহ হতো। এবার যে কোনো কালো সাপ গিয়ে যদি বলা হতো তাহলে সবিগ্রহ হতো। হুম, একদমই তাই। কি বললো বোঝা গেল সুরজিতা? এখানে হ্যাঁ স্যার। অর্থ অর্থটা পুরো ক্লিয়ার করিতে বলে দিয়েছে যে যেহেতু কেউটে সাপটা যাচ্ছে, তোমার যখন কেউটে সাপ এইরকম অর্থ আসবে, মানে সেখানে অবিগ্রহই হবে। কৃষ্ণ সর্পঃ এই পদের দ্বারা তুমি যখন কেউটে সাপ এই মিনিংটাকে বুঝবে, তখন সেটা অবিগ্রহই হবে। আর যদি আর যদি সেখানে যদি বলা হতো যে পশ্য পশ্য কৃষ্ণ সর্পঃ গচ্ছতি, কিন্তু সেখানে কেউটে সাপ যাচ্ছে না, অন্য কোনো সাপ যাচ্ছে, কিন্তু কালো রঙের অন্য কোনো সাপ যাচ্ছে। সেখানে কেউটে সাপ যাচ্ছে না, কিন্তু কালো রঙের অন্য কোনো সাপ যাচ্ছে, তখন ওই কৃষ্ণ সর্পঃ এটা অবিগ্রহ না সবিগ্রহ, কি বলবে? তখন ওখানে কৃষ্ণ সর্পটা অবিগ্রহ না সবিগ্রহ? তখন সবিগ্রহ হবে। অবিগ্রহ। তখন সবিগ্রহ, কারণ তখন যদি বিগ্রহ করা হয়, বিগ্রহ করলে তবেই সেখানে কালো রঙের যে কোনো সাপকে বোঝাবে। বিগ্রহ করলে পরে তবেই কালো রঙের যে কোনো সাপকে বোঝাবে। যদি বিগ্রহ না করো, সেখানে কালো রঙের কেবলমাত্র কেউটে সাপকে বোঝাবে। এবার বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার। এই যে আমরা সমাস করলাম, হুম, এই যে সমাস করলাম, এর ফল কি হলো? সমাসের ফল কি হলো? সমাস যে করলাম, এর ফল কি, মানে এর কোথাও তো উপকারিতা আছে, সে উপকারিতাটা কি? কোনো বাক্য যদি বড় থাকে না সেটাকে ছোট করতে পারবো। ওইটা কি? মানে সংক্ষেপে প্রকাশ করতে পারবো। স্যার একটা ডাউট আছে। হ্যালো। হ্যাঁ, কি বললে? সমাসের ফল কি হলো? হুম, সমাসের ফল কি? কোনো মানে সংক্ষেপে প্রকাশ করতে পারবো কোনো বড় বাক্যকে। সংক্ষিপ্তকরণ। ঠিক আছে, সমাসের ফলে সংক্ষিপ্তকরণ। ঠিক আছে, ধরো এবার রাজ্য পুরুষ, রাজার পুরুষ এটা না বলে রাজ পুরুষ বলছি, সংক্ষেপে বলছি। মানে তারপরে সংক্ষিপ্ত। কুম্ভং করতি ইয়াসা উপপদ তৎপুরুষের ক্ষেত্রে সে আমি কুম্ভ কারো করে দিয়ে ছোট করে দিচ্ছি। হুম, ওটাই তো সংক্ষিপ্তকরণ। ধরো তোমরা সংস্কৃত নিয়ে পড়ছো, ধরো ভালো অনুবাদ করতে পারছো না, তখন তোমরা অনুবাদের জন্য কারো কাছে গেলে যে আমাকে 1 পেজ অনুবাদ করে দিতে হবে, যে অনুবাদ করবে সে বলল দেখো আমি অনুবাদ করে দিতে পারি, প্রত্যেকটা পদের জন্য আমাকে 1 টাকা লাগবে, প্রত্যেকটা পদের জন্য আমাকে 1 টাকা লাগবে। ঠিক আছে, তখন তোমরা বলে ঠিক আছে তাই দেওয়া যাবে।
কয়েকটা বাক্য পাওয়া গেছে এইরকম, রামশ্চ শ্যামশ্চ ভরতশ্চ শত্রুঘ্নশ্চ সীতা চ, ঠিক আছে, কৈকেয়ী চ কৌশল্যা চ, ঠিক আছে, সুমিত্রা চ অরুন্ধতী চ বশিষ্ঠশ্চ বনং গচ্ছন্তি। তখন বাক্যটা লেখা হয়েছে, সুজাতা বলবে যে যে ক টাকা হয়েছে বলুন তো। তখন এইগুলো কিন্তু আলাদা আলাদা পদ, হ্যাঁ, ভুলে গেল আমার দেখানো। রামহ চ, সমাস করলে 3 টাকা খরচা হবে। শ্যামহ চ, ঠিক আছে, চ। তাহলে দেখো, যদি সমাস না করা হয় তাহলে কটা খরচা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 টাকা। 22। তখন সুজাতা বলছে 22 টাকা হয়ে গেছে। যে অনুবাদ করেছে বলছে হ্যাঁ হয়ে গেছে। তখন সুজাতা প্রশ্ন করছে আপনি কি সমাস করেননি? ওই সমাস আবার কি? বলছে যদি আপনি সমাস করতেন আমার 3 টাকায় হয়ে যেত। যে কিরকম? বলছে আপনি ওই বাক্যের দ্বারা যা মানে বুঝিয়েছেন আমি এই বাক্যের দ্বারা ওই সেম মানে বুঝিয়ে দেবো। না কিরকম? রাম শ্যাম ভরত সব নামগুলো বসিয়ে দিয়ে লাস্টে তাল বিষয় চয়। শত্রুঘ্ন সীতা কৈকেয়ী কৌশল্যা সুমিত্রা অরুন্ধতী বশিষ্ঠাহ বনং গচ্ছন্তি। বাস 3 টাকায় মিটে গেল। তখন যে অনুবাদ করছিল সে বলছে আরে বাবা এই তো বিশাল জিনিস। তার মানে এই সংক্ষিপ্ত, একে বলা হয় সংক্ষিপ্তকরণ। মানে অনেকগুলো পদ ছিল। কতগুলো পদ ছিল? 22, কত 22টা না 23টা হলো? 22টা। 22টা, মানে 22টা পদ, সেখানে হয়ে গেল 3টে পদ। সংক্ষিপ্ত, অনেক সংক্ষিপ্ত হলো। তাহলে সমাসের ফল হচ্ছে সংক্ষিপ্তকরণ। এগুলো মনে হয় সম্ভবত আগে বলেছিলাম, তবু আরেকবার বলছি। যে সমাস নিত্য নাকি বৈকল্পিক? সমাস নিত্য নাকি বৈকল্পিক? মানে আমি সমাস কি করতেই হবে নাকি না করলেও হবে, এটা এখন প্রশ্ন। সমাস কি করতেই হবে নাকি না করলেও হবে? উত্তর কি হবে? সমাস করলে সংক্ষেপে প্রকাশ করা যাবে, আর সমাস না করলে বাক্যটা বড় থাকবে। ওটা আমার প্রশ্ন না। সমাস কি, সমাস নিত্য এর মানে হলো যেখানে যেখানে সমাসের স্থল হবে বা স্থল পাবো সেখানে সমাস করতেই হবে। নিত্য মানে কি? ওই কাজটা করতেই হবে, এটা হলো নিত্য। যেখানে যেখানে সমাসের স্থল পাবো। এটা কারকে পেয়েছিলাম, সমাসেও হবে এটা আমি জানি না ঠিক। সন্ধিতে পেয়েছিলাম, সন্ধিতে। সন্ধিতে সংহিত পদে নিত্যা নিত্যা ধাতুপসর্গয়, এটা ছিল একটা। বাক্যে নিত্য ধাতু উপসর্গয়োঃ, তারপরে নিত্যা সমাসে বাক্যে সা বিবক্ষম অপেক্ষাতে, বাক্যে সা বিবক্ষম অপেক্ষাতে, এরকম লাইনটা আছে। হ্যাঁ, এখন বক্তব্য যে যদি করতেই হয়
ধরো বললাম যে একটা আমি সমাসের স্থল পেলাম, মার্গে রাজ্ঞঃ পুরুষঃ গচ্ছতি। এই যে রাজ্ঞঃ পুরুষঃ, এটা তো সমাসের স্থল, এটা বিগ্রহ বাক্য অবস্থায় আছে, তাই তো? এটা সমাসের স্থল। তাহলে আমি যখন এই স্থলটা পেয়েছি, তার মানে কি আমাকে সমাসটা করতেই হবে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ স্যার, করতেই হবে। কেন? না করলেও তো হবে, এরকম সব জায়গায় না সমাস স্যার, সমাস করতেই হবে এমনটা নয়। সমাস তো নাও করতে পারি না, মানে করলেই যে মনের ভাব প্রকাশ পাবে বা তাৎপর্য প্রকাশিত হবে, না করলে তাৎপর্য প্রকাশিত হবে এমন তো নয়। আমি করলেও প্রকাশ পাবে, না করলেও প্রকাশ পাবে। সুজাতা, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি যদি মানে সমাস, আমার ইচ্ছার উপর নির্ভর করছে আমি করব কি করব না। একদমই তাই, আমার ইচ্ছার উপর নির্ভর করছে আমি সমাস করব হ্যাঁ কি না। তাহলে আমি সমাস করতেও পারি, না করতেও পারি। যেখানে প্রসঙ্গটা এইরকম হয় যে করলেও হবে, না করলেও হবে, তাকে বলা হয় বৈকল্পিক বিধি। যেখানে সমাসটা করলেও হবে, না করলেও হবে, এই রকম প্রসঙ্গ আছে, তাকে বলা হয় বৈকল্পিক বিধি, নিত্য বিধি নয়। ঠিক আছে? তাহলে সমাস কি বিধি? বৈকল্পিক বিধি। মানে প্রসঙ্গ স্থলে করতেও পারি, নাও করতে পারি, আমার বাক্য অর্থ বোধে কোনো সমস্যা হবে না, বাক্যার্থ বোধে কোনো রকম সমস্যা হবে না। তাই সমাস করতেও পারি, না করতেও পারি। ক্লিয়ার? গেছে? হ্যাঁ স্যার। হুম। কিন্তু স্যার ওই পঙ্কজটা করালেন যেটা বদ্যে, ওটা তো নিত্য সমাসের উদাহরণ হবে তো? যদি তুমি যদি তুমি বিগ্রহ না করো তাহলে নিত্য সমাস, যদি বিগ্রহ করো তাহলে ওটা তো নিত্য সমাস থাকছে না, তাহলে ওটা বহুব্রী হবে। বহুব্রী হবে একদম, বহুব্রী ক্ষেত্রে ওটা, আচ্ছা ঠিক আছে। বহুব্রী চলে যাবে, একদমই তাই।